জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা। তৃণমূল নামটির উপরই বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন ঋতব্রতর তৃণমূলকে বিজেপুল তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই। রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবিরের। কাটমানি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, খাটের নিচে লুকোলেন তৃণমূল নেতা, টেনে বের করে গ্রেপ্তার করল পুলিশ। 10,000 কোটির বিনিয়োগে কি সবুজ সংকেত, আদানি গোষ্ঠীর সঙ্গে বড় আলোচনার ইঙ্গিত রাজ্যে। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব, শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ আইনজীবীর। ফিরহাদকে দেখেই মেয়র সাহেব বলে ডেকে বসালেন শুভেন্দু, চা খাওয়ার অনুরোধ। আর কি হলো নবান্নে? কালই সই করেছিলেন, আর শুক্রবারই পুলিশের কাছে ছুটছেন ঋতব্রত সহ এক ঝাঁক তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক। মৌচাকে ঢিল, অবৈধ বালি থেকে কয়লা পাচার, গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। বিশ্বাসঘাতক কংগ্রেস পেছন থেকে ছুরি মেরেছে, বিজয় রাহুল জোট নিয়ে সুর চড়িয়ে ইন্ডিয়া বৈঠক বয়কটে স্টালিন। ভুড়ি ভুড়ি অভিযোগ, দিকে দিকে গ্রেপ্তার টিএমসি নেতারা, কোথাও ছোড়া হলো পচা ডিম, কোথাও উঠল চোর চোর স্লোগান। বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা। তৃণমূলের ভাঙনে অভিষেকের দরজা মন্তব্য মনে করালেন দিলীপ। তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্ন পূরণ, 29-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র। পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো, তৃণমূলের পরিণতি নিয়ে বিস্ফোরক হুমায়ুন। 13 ঘন্টা তল্লাশিতেও মিলল না খোঁজ, 8 জুন প্রাক্তন টিএমসি বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ দপ্তরে তলব। পঞ্চায়েতে 11,000-এর বেশি শূন্য পদে নিয়োগ, কবে থেকে আবেদন, বড় ঘোষণা দিলীপ ঘোষের। ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে আনতেই চোর স্লোগান, তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী, তিনি যেতেই গঙ্গাজলে পুর নিগম শুদ্ধ করল বিজেপি। কেরিয়ার শেষ, ওর বিদেশে চলে যাওয়া উচিত, অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বর্ষিয়ান নেতা। এক মামলায় জামিন মিললেও মুক্তি নেই, নাটকীয় মোচড় জেলেই। তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে পুলিশের নতুন চাল। সকালে বেরিয়ে নিখোঁজ নাবালিকা, রাতে উদ্ধার দেহ, ধর্ষণের পর পরনের প্যান্ট পেঁচিয়ে খুনের অভিযোগ দিনহাটায়। কালীঘাটে পরপর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল এমএলএরা। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই মাস্টারস্ট্রোক শুভেন্দুর, আদানিদের বিদায়ের আসল সত্য ফাঁস করে তাজপুর বন্দর নিয়ে বড় সিদ্ধান্ত। 34 কোটির চাল কেলেঙ্কারিতে শ্রীঘরে অনুব্রতর ছায়াসঙ্গী, বীরভূমের রাইস মিল সম্রাটের পতন। ঋতব্রতদের শিবিরে ভাঙন, মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ। মমতার পার্টি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, গৌতম দেবের সেই ভবিষ্যৎবাণী আজ ধ্রুব সত্য। মানুষের ছদ্মবেশের সাপ, ঋতব্রতকে আক্রমণ করেও দিলীপকে ফোন বাবুলের, ফের ফুল বদলের ইঙ্গিত। শহর এগোবে, উন্নয়নও চলবে, মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ ঘিরে তুমুল জল্পনার মাঝেই দায়িত্ব মনে করালেন অগ্নিমিত্রা। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সই তালিকা গোপন কেন, কিসের লুকোচুরি, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের 4 প্রশ্নে বিঁধলেন কুণাল ঘোষ। সুদিনে না হোক দুর্দিনে দিদির পাশেই, দল বদলু ও বিদ্রোহীদের চটিচাটা বলে ফেসবুক ছাড়লেন বাবুল সুপ্রিয়। টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের ওপর ডিম ইট বৃষ্টি, কারণ কি? বাপ বেটা চোর, সন্দীপন সাহার বাড়ির সামনে স্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও। ববি হাকিমের বাড়িতে সিআইডি, বিধানসভার সই জাল কাণ্ডে তৃণমূলের আরও 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজিইউপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, মমতাকে ধৃতরাষ্ট্র বললেন হুমায়ুন কবির। সাইয়ের 200 কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল, মমতা অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা। তৃণমূলের দুর্গে ফাটল, বিদ্রোহীদের পাশে 17 মুসলিম বিধায়ক, অস্বস্তিতে মমতা।
রাতারাতি কংগ্রেসের যোগ, একের পর এক ডাকাবুকো টিএমসি নেতার দাগি দ্বন্দ্বে প্রকাশ্যে হাত শিবিরের গোষ্ঠীকন্দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে এসে এনআইএ, সেখানেই এই মুহূর্তে চলছে তল্লাশি। একই সঙ্গে তৃণমূল নেতার দলীয় কার্যালয়তেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি আরও একটি দল মৌখালীতে ইমরানের সুবিশাল ক্যাফেতেও তল্লাশি চালাচ্ছেন বলে খবর। বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ। তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়, আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই এদিন এনআইএ একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। আর একটি দল গিয়েছে বামনিয়া এলাকায়, যেখানে এই বিস্ফোরণ ঘটে। সেই এলাকার একাধিক বাড়িতেও এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় ব্যাপক পরিমাণে বোমা মজুত করে রাখা হয়েছিল। ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেও তা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান। এই বিষয়ে আরও নিশ্চিত হতেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। তৃণমূল নামটির ওপরেই বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন দিলীপ ঘোষ, তৃণমূলের কি ভবিষ্যৎ সেই নিয়ে যেমন নিজের মতামত তুলে ধরলেন, সেই সঙ্গে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী করলেন। এমনকি বিদ্রোহীদের আসল তৃণমূল এবং মমতার তৃণমূল কোনটিকে কী নামে ডাকবেন সেই প্রশ্নেরও উত্তর দিলেন। সকাল সকাল শরীর চর্চায় বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানেই তৃণমূলের ক্ষয়িষ্ণু অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে যখন সাংবাদিক বৈঠক করছেন, সেই সময়েই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিলীপের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন থেকে বাঁচার চেষ্টা করছেন, সম্ভব নয়। ওদের যত নেতা, অনুব্রত মণ্ডল সকলেই এক নাটক করেছিলেন। শরীর খারাপ, হাসপাতালে, এখন যাব না, শেষে যেতেই হয়েছিল, একেবারে ভেতরে গিয়েছিলেন, সকলের জন্য অপেক্ষা চলছে। ভোট মিটতেই ভেঙে চুরমার তৃণমূল। মুখে মমতাকে নেত্রী বললেও তাকে উপদেষ্টা হিসেবেই দেখতে চান ঋতব্রতরা। সেই নিয়ে দিলীপের বক্তব্য, দেখুন তৃণমূলের এখন গোলমাল চলছে, আগে ওদের ঠিক করতে দিন কোন শিবিরে কে রয়েছেন, এতে আমাদের কি মন্তব্য? দলটাই শেষ হয়ে যাচ্ছে, এটাই ভবিষ্যৎ ছিল, আরও হবে। নির্বাচনের আগে লাগাতার বিজেপিকে কটাক্ষ করে গিয়েছেন অভিষেক। এখনকার পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ভাইপো বলেছিল দরজা খুলে দিলে বিজেপি থাকবে না, আমাদের দরজা বন্ধ রয়েছে, তাতেই এই অবস্থা। তৃণমূল ভেঙে যাওয়ার পর কোনটি আসল তৃণমূল সেই নিয়ে অনেকেই বিভ্রান্ত। জল আদালত পর্যন্ত গড়ালে কি পরিস্থিতি হয়, দলের নাম প্রতীক চিহ্ন মমতা ধরে রাখতে পারবেন কিনা কাটাছেঁড়া শুরু হয়েছে তা নিয়েও। দিলীপের বক্তব্যাস, তৃণমূল নামটিকেও ডেমোলিশ করতে হবে, নামটির ওপর বুলডোজার চলা উচিত। 15 বছর ধরে বাংলাকে বরবাদ করেছে লোক, আর ওদের শুনতে দেখতে চায় না। তৃণমূলের আবার ভালো খারাপ কি? বিদ্রোহীদের পাশে নিয়ে ঋতব্রত গতকাল অভিষেককে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিষেককে কটাক্ষ করে দিলীপও তার কথায়, সবাই জানে অভিষেক কিছু নয়, তারপরও জবরদস্তি মহামন্ত্রী বানানো হলো। সবচেয়ে বড় সুবিধাভোগীও, সব বিভাগ থেকে টাকা তোলা, অফিসারদের দুর্নীতিগ্রস্ত করে তোলা, সবই ওই করেছে। অফিসারদের নাম বলতে পারি এক এক করে। গরু, বালি, পাথর, কয়লা থেকে টাকা যেত ওর কাছে, কে কে দিত তাও জানতাম আমরা, বলতামও। আরও অনেককে ভিতরে যেতে। ঋতব্রত এবং বিদ্রোহীরা নিজেদের আসল তৃণমূল বললেও মমতার পুরনো দিনের সতীর্থকের কেউ কেউ এখনও তার সঙ্গে রয়েছেন, সেই নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ। তার দাবি, কুণাল আসনে কালীঘাট গোষ্ঠীর নেতা হতে চান। ঋতব্রত তৃণমূলকে বিজেমূল তো প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই।
ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল পরিষদীয় দলের হ্রাস, দলবদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গুটি কয়েক পুরনো নেতা ছাড়া কেউ নেই। এই পরিস্থিতিতে মমতার হয়ে ব্যাটন ধরলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঋতব্রতর নতুন তৃণমূলকে বিজেমূল বলে তোপ দাগলেন তিনি। বললেন, এই 58 জন বিধায়ক যা করলেন তা মানুষের সঙ্গে অন্যায়। পালা বদলের পর থেকে একে একে মমতার সঙ্গ ত্যাগ করেছেন দাপুটে নেতা, দীর্ঘদিনের সঙ্গীরা। প্রত্যেকের অভিযোগ ছিল একজনের বিরুদ্ধে, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতির নেতৃত্ব মানতে নারাজ অধিকাংশই। এসবের মাঝে বিধানসভার সই কাণ্ড মমতার হাতে গড়া তৃণমূলকে চুরমার করে দিয়েছে। বর্তমানে পরিষদীয় দলের হ্রাস নেই মমতার বন্দ্যোপাধ্যায়ের হাতে। 2/3 বেশি বিধায়কের সমর্থন পেয়ে বিধানসভায় এখন আসল তৃণমূল ঋতব্রতরাই। এদিন পরিসংখ্যান তুলে ধরে তা নিয়ে ঋতব্রত সহ বিদ্রোহী বিধায়কদের তুলোধনা করলেন মহুয়া। ঠিক কী বলছেন মহুয়া? তার কথায়, বিজেপি ভোট পেয়েছে 2,90,00,000, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছে 2,60,00,000, অর্থাৎ 30 লক্ষের ব্যবধান। বাংলার যে 80টি আসন তৃণমূল জিতেছিল তার সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। প্রার্থীদের কোনো ক্যারিশমা ছিল না। তারপর এভাবে দল ভেঙে যাওয়া মানে মানুষের সঙ্গে প্রতারণা করা। মহুয়া বলেন, যাদের যাওয়ার ছিল তারা বিজেমূল প্রতীকে লড়ে জিতে আসতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে হলো কেন, প্রশ্ন তুললেন তিনি। তৃণমূল এভাবে ভেঙে দেওয়ার নেপথ্যে বিদ্রোহীদের ব্যক্তিস্বার্থ রয়েছে বলেই দাবি সাংসদের। খোঁচা দিয়ে তিনি বললেন, আসলে 15 বছর ক্ষমতায় থেকে নেতাদের চর্বি জমে গিয়েছে, এখন বিরোধিতা করতে ভালো লাগছে না। রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবিরের। যাদের নিজের হাতে টিকিট পাইয়ে দিয়েছেন, জেতানোর জন্য প্রচার করছেন, তারাই সুযোগ বুঝে ডিগবাজি খেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, দলনেত্রী হিসেবে তাকে মানতে অস্বীকার করেছেন। অথচ যাকে দল থেকে তাড়িয়েছিলেন সেই হুমায়ুন কবিরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে এসে পাশে দাঁড়িয়েছিলেন। প্রস্তাব দিলেন, মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে লড়ুন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা ভোটের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। গোটা দলই মমতার হাতছাড়া হওয়ার উপক্রম। ইতিমধ্যেই 58 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, সুযোগ বুঝে দলের সঙ্গে গদ্দারি করা সন্দীপন সাহা, জাভেদ খানদের পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। দলের বিধায়ক সাংসদদের ডিগবাজির ফলে যখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই পাশে এসে দাঁড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। প্রাক্তন দলনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্য রাজনীতিতে থাকা, বিধানসভায় যাওয়া। উনি যদি চান তাহলে আমার ছেড়ে দেওয়া রেজিনগর আসন থেকে লড়তে পারেন, আমি ওনাকে এই আসন ছেড়ে দেব। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা যেভাবে মমতাকে প্রতারিত করেছেন তারও সমালোচনা করেছেন হুমায়ুন। তার কথায় দুজনেই মমতাকে ধোঁকা দিয়েছেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর আসন থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। রেজিনগর আসন থেকে 64,660 এবং নওদা আসন থেকে 58,520 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তবে বিধানসভায় নওদা আসনের বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন। পাশাপাশি ঘোষণা করেছিলেন রেজিনগর আসনের উপনির্বাচনের আম জনতা উন্নয়ন পার্টির হয়ে দাঁড়াবেন তার ছেলে। কাটমানি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, খাটের নিচে লুকোলেন তৃণমূল নেতা, টেনে বের করে গ্রেপ্তার করল পুলিশ। আবাস যোজনার কাটমানি নিয়ে গ্রামবাসীর তুমুল বিক্ষোভ, আর সেই জনরোষের ভয়ে শেষমেশ খাটের তলায় গিয়ে গা ঢাকা দিলেন তৃণমূলের এক দাপুটে নেতা। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমনই এক নাটকীয় ও শোরগোল ফেলা ঘটনায় সাক্ষী থাকল কোচবিহার। কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠা মাথাভাঙায় বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত খাটের তলা থেকে গ্রেপ্তার হতে হলো এক তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম শাহিদুল মিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকায় গরিব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন তিনি। ঘর পিছু 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তৃণমূলের আমলে এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতেন এই নেতা, কিন্তু রাজ্যে সরকার বদলের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কাটমানি নিয়ে এতদিন ধরে জমে থাকা ক্ষোভ উগরে দিতে শুরু করেন এলাকার সাধারণ মানুষ। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেগতিক বুঝে এবং উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচতে নিজের ঘরের খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন শহীদুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ, কিন্তু ঘরে ঢুকে প্রথমে ওই নেতার সন্ধান মেলেনি।
চারদিকে তল্লাশি চালানোর পর অবশেষে ঘরের খাটের তলা থেকে পুলিশ তাকে হাতে নাতে উদ্ধার করে। খাটের নিচে লুকোনো অবস্থা থেকেই তাকে টেনে বার করে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করছেন। অতীতে দেখা গিয়েছে শাসক দলের নেতাদের তাণ্ডব ও হামলার হাত ধরে বাঁচতে থানার ভেতরে খোদ পুলিশ কর্মীকে টেবিলের তলায় লুকিয়ে আশ্রয় দিতে হয়েছিল। আর আজ রাজনৈতিক পালাবদলের পর খোদ শাসক দলের নেতাই পুলিশের ভয়ে এবং গণরোষ থেকে বাঁচতে খাটের তলায় গিয়ে ঢুকলেন। আপাতত এই অভিযুক্ত নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। 10,000 কোটির বিনিয়োগে কি সবুজ সংকেত? আদানি গোষ্ঠীর সঙ্গে বড় আলোচনার ইঙ্গিত রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজনীতি ও শিল্প মহলে জল্পনার পারদ তুঙ্গে। রাজ্যের নতুন সরকার গঠনের মাসখানেকের মধ্যেই নবান্নে আদানি পোর্টের এমডি করণ আদানির আগমন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে করণের এই বৈঠক কি তবে বাংলায় বড় কোনো শিল্প বিনিয়োগের ইঙ্গিত? নবান্নে কী বার্তা দিলেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এই বৈঠকটিকে সৌজন্যমূলক আখ্যা দেওয়া হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর নেপথ্যে রয়েছে সুদূরপ্রসারী কৌশল। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে আদানি গোষ্ঠীকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক সেই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দিয়ে অনেকেরই ধারণা সরকার পরিবর্তনের 6 মাসের মধ্যেই হয়তো বড় কোনো শিল্প উদ্যোগের ঘোষণা করতে চলেছে রাজ্য। পুরনো প্রতিশ্রুতি, নতুন সম্ভাবনা। 2022 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি পশ্চিমবঙ্গে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল ও লজিস্টিক পার্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত ছিল। তবে পূর্ব মেদিনীপুরের তাজপুর বন্দর প্রকল্প নিয়ে আগের সরকারের আমল থেকে নানা জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে রাজ্যে পালাবদলের পর আদানি গোষ্ঠী কি সেই প্রকল্প বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেন এই সফর তাৎপর্যপূর্ণ? আদানি গোষ্ঠী বর্তমান সময়ে দেশের রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা, বিদ্যুৎ এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যের পরিকাঠামো খাতের আধুনিকীকরণে বিজেপি সরকারের কাছে আদানিরা যে এক অন্যতম কৌশলগত অংশীদার হতে পারে, এই বৈঠক সেই ধারণাকেই আরও শক্তিশালী করল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা কখনো না এলেও নবান্ন ও আদানি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের এই বৈঠককে ঘিরে রাজ্যের শিল্প মহলে নতুন আশায় বুক বাঁধছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাংলায় শিল্প ফিরবে কি? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব। শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ আইনজীবীর অভিযোগ, ধর্মতলায় মমতার মন্তব্য প্ররোচনামূলক এবং সংবিধান বিরোধী। দেশের সংবিধান, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ঐক্য, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ। তার অভিযোগ, কলকাতার ধর্মতলার ধর্ণা কর্মসূচিতে মমতা যে মন্তব্য করেছেন তাতে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা হতে পারে বিপন্ন, দেশের সার্বভৌমত্ব আঘাত হানতে পারে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে এই মন্তব্যে। এই অভিযোগ এনে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন ওই আইনজীবী। এর আগেও ওই আইনজীবী তথা শিলিগুড়ি বিজেপির কর্মী মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। রিঙ্কুর অভিযোগ, ধর্মতলায় মমতার মন্তব্য প্ররোচনামূলক এবং সংবিধান বিরোধী। দেশের সংবিধান, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, ঐক্য, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। ওই আইনজীবী অভিযোগ করে লিখেছেন, জনগণ এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন বলে অভিযোগ। আন্তর্জাতিক মহলে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতাকে খাটো করার জন্য এবং দুই সার্বভৌম দেশের মধ্যে বৈরিতা তৈরি করার জন্য তিনি এরকম করেছেন। অভিযোগে এও জানানো হয়েছে, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মমতা ওই মন্তব্য করলেও তাতে দেশের সার্বভৌমত্ব, ঐক্য, আন্তর্জাতিক অবস্থান ধাক্কা খেতে পারে। মমতার এই মন্তব্য সত্যি প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। তার অভিযোগ, ওই মন্তব্যের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়াতে পারে। রিঙ্কুর কথায়, রাজ্যের শীর্ষ আদালতে গিয়ে এই ঘটনার যাতে তড়িঘড়ি নিষ্পত্তি হয় সেই চেষ্টাই করব। এটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার বিষয়,
তার এই বক্তব্যের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার হবে না তার গ্যারান্টি নেই। কি বলছিলেন মমতা? ওয়াই চ্যানেলে ধর্নায় বসে মমতা বলেছিলেন, বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই। তারপরেই তিনি বলেন, কিন্তু আমি যেটা বলছি সেটা পয়েন্টটা হলো, তারপরে যারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে, বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো বলিনি, মুখ খুলিনি, এখন অত্যাচারের শেষ সীমায় গিয়েছে বলে আমি নাম বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের রোগ উত্তার হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এর আগে মমতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বিজেপি কর্মী তথা পেশায় আইনজীবী রিঙ্কু। 2025 সালে কলকাতায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা। রিঙ্কুর অভিযোগ, সেই মঞ্চ থেকে হিন্দুত্ব এবং হিন্দুত্বের কটাক্ষ করেছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পরে ওই ঘটনা নিয়ে শিলিগুড়ি সাইবার থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রিঙ্কু। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই আবার সাইবার থানায় মমতার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। ফিরহাদকে দেখেই মেয়র সাহেব বলে ডেকে বসালেন শুভেন্দু। চা খাওয়ার অনুরোধ। আর কি হলো নবান্নে? বিগত এক মাসেই বাংলার রাজনৈতিক ছবিটা যে পুরোপুরি বদলে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তে বাংলার রাজনীতিতে যা যা ঘটছে তা চিত্রনাট্যকেও হার মানায়। এই আবহেই শিরোনামে ফিরহাদ হাকিম। একদিকে তার পদত্যাগ নিয়ে জল্পনা, অন্যদিকে নবান্নের বৈঠকে বুধবার কি হয়েছে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফিরহাদের কাজে নাকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছে, এমনটাই শোনা যাচ্ছে। পদত্যাগ করেননি ফিরহাদ। বুধবার বিকেলে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে জানান, মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ, কিন্তু ফিরহাদ সেই খবর অস্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, দিন কয়েকের মধ্যেই ইস্তফা দিতে পারেন তিনি, তবে এখনও পদত্যাগ করেননি। এদিকে বুধবারই নবান্নের বৈঠকে হাজির হন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন বলেও সূত্রের খবর। ঠিক কী হলো এদিন নবান্নে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে এদিন যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে ফিরহাদকে মেয়র সাহেব বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। এমনকি বিধায়কদের আসন থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসার ব্যবস্থা করে দেন মহানাগরিককে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক মন্ত্রী এদিন ফিরহাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। বুধবারের প্রশাসনিক বৈঠকে ফিরহাদকে বক্তৃতা করার সুযোগও দেন শুভেন্দু। সেখানে ফিরহাদ বলেন, হাওড়ায় গঙ্গার তলায় একটি টানেল ও মেট্রোপলিটন নিউ টাউন ফ্লাইওভার তৈরির স্বপ্ন ছিল তার। শোনার পর মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেগুলি নোট করতে বলেন। যদিও শহরের বেআইনি নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এই ইস্যুতে আরও সতর্ক থাকার কথা বলেছেন তিনি। যে নির্মাণগুলি নিয়ে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলি রেগুলাইজ করতে হবে বলেছেন বলে বৈঠকের দাবি। নিউ টাউন নিয়ে ফিরহাদের চিন্তাভাবনা নিয়ে ছিল বা আছে সেগুলো মনে করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে গেলেন না ববি। সূত্রের খবর, বৈঠকের পর আলাদাভাবে ফিরহাদকে চা খাওয়ার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। যদিও কাজ থাকায় সেখান থেকে বেরিয়ে যান ববি, সোজা চলে যান কলকাতা পুর নিগমে। কালীঘাটের বাড়িতে না গিয়ে নবান্ন থেকে কেন সরাসরি কলকাতা পুর নিগমে চলে গেলেন ফিরহাদ হাকিম, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম কেন নবান্নে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন তা নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ, কলকাতা, হাওড়া আর দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে এদিন তৃণমূলের 28 বিধায়ক হাজির ছিলেন। তার মধ্যে আদি তৃণমূল হিসেবে ফিরহাদ ছাড়াও নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ উপস্থিত ছিলেন।